সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় পিত্ত পাথর, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর শেখ ফিরোজ কবিরকে। প্রফেসর ডক্টর শেখ ফিরোজ কবির, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পিত্তথলিতে পাথর বা গল স্টোন বা পিত্ত পাথর আমরা যাই বলি, তো এটা সবার হয় না। এখন অবশ্যই এই কথা বলা যাবে না যে সবার হয় না। সবার এখন কি বলা যাবে? এখন বলা যাবে যে এটা খুবই একটা কমন একটা রোগের পরিণত হয়েছে। কেন? মানে এই আগে যেমন আমরা পিত্তথলির পাথর সম্বন্ধে যেমন আমরা বলতাম আগে থেকে, যেমন আপনারা যখন মেডিকেল কলেজ পড়েছেন বা আমরা যখন পড়েছি তখন কিন্তু একটা 5টা টার্ম ছিল, যে ফিমেল, 5 ফার্টাইল, ফেয়ার, 40 যেত। বাট এখন কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই, অনেক রোগী পাই যারা হচ্ছে যে বাচ্চা মানুষ, 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, তারও পাথর নিয়ে আসছে। অনেক বয়স্ক রোগী পিত্তে পাথর নিয়ে আসতেছে। এটার অ্যাকচুয়ালি মানে কারণ যেগুলো বইপত্রে বলে, এখন কিছু কিছু জিনিসপত্র আরও কিছু বলা হয়, যেমন মনে হচ্ছে খাবার, ফুড হ্যাবিট, হ্যাঁ খাবারটা। যেমন আমাদের দেশে আগে আমরা মোটা চালের ভাত খেতাম, মোটা সবজি খেতাম, সব কিছু খেতাম, কিন্তু এখন কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, অনেক ওয়েস্টার্নাইজেশন চলে আসে, যার ফলে খাবারটা একটা বড় ফ্যাক্টর। মানে খাবারের মধ্যে যদি কোলেস্টেরল বেশি থাকে, সবজি মানে ফাইবারটা কম থাকে, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। আর লাইফস্টাইল, মানুষ কিন্তু এখন পরিশ্রম কম করে, সেডেন্টারি লাইফ, এটা একটা বড় জিনিস। আর অন্য কমন যেগুলো কমন কজ আছে, যেমন ফিমেলদের বেশি হবে, একটু ফ্যাটদের বেশি হয়, যারা ফ্যাটি পেশেন্টের বেশি হয়, প্রেগনেন্ট মহিলাদের বেশি হয়। এই যেহেতু কারণগুলো আগের মতোই আছে, কিন্তু সাথে এই নতুন জিনিসগুলো যোগ হয়েছে আর কি। আমি গতকাল একটি পেশেন্ট পেয়েছি, 18 বছরের মেয়ে, তার মানে হাই কোলেস্টেরল, বিলিরুবিন হয়ে আছে, সঙ্গে আলট্রাসোনোগ্রামে দেখলাম তার গল ব্লাডারের পাথর চলে এসেছে। এখন কিন্তু তার এই ধরনের ক্ষেত্রে কেন হচ্ছে? এই গল ব্লাডারের পাথরের সঙ্গে কি জন্ডিসের কোনো সম্পর্ক রয়েছে? গল ব্লাডারের পাথরের সাথে জন্ডিসের একটা খুবই মানে ওতপ্রোত একটা সম্পর্ক আছে। যেমন হচ্ছে শুধু যদি গল ব্লাডারের পাথর হয় তখন কিন্তু জন্ডিস হবে না, হওয়ার কথা না। কিন্তু যদি এমন হয় যে গল ব্লাডারের পাশে যে নালীটা আছে, আমরা বলি পিত্ত নালী বা ইংরেজিতে বলে কমন বাইল ডাক্ট, সেখানে যদি পাথর থাকে তখন কিন্তু তার জন্ডিস দিয়ে এসে প্রেজেন্ট করবে আমাদের কাছে। রোগী কিন্তু আমাদের কাছে ওই কমন বাইল ডাক্টের মধ্যে পাথর, পিত্ত নালীতে এবং পিত্তথলি দুটোর মধ্যেই পাথর আছে, এবং রোগী আমাদের কাছে আসবে সাথে জন্ডিস নিয়ে। তখন কি সঙ্গে কি ইচিং বা অন্যান্য ইচিং থাকে? যে এটা যেহেতু অবস্ট্রাকটেড জন্ডিস, আমরা জন্ডিসটা যে ভ্যারাইটি করি, এটা এক ধরনের অবস্ট্রাকটেড জন্ডিস হলে পরে যা হয় যে ইচিং থাকবে, এবং তার জন্ডিসটা মানে মাঝে মাঝে বাড়বে, মাঝে মাঝে কমবে, এরকম একটা অবস্থা। কন্টিনিউয়াস বাড়বে না, মানে কিছুটা জিনিস বাড়লো আবার কমলো, এরকম থাকে। এখন যদি গল ব্লাডারের এই পাথর কারো থাকে, পিত্ত পাথর থাকে, লক্ষণগুলো কি হবে? লক্ষণের মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন একজন রোগীর পিত্তথলিতে পাথর আছে, সে জানে না, সে জানে না, সে চলতেছে, খাচ্ছে, তাতে সবকিছু, হঠাৎ করে তার গল ব্লাডারে মানে পিত্তথলিতে যদি প্রদাহ হয়, ইনফেকশন হয়, তখন সে ব্যথা নিয়ে আসবে। ব্যথার হচ্ছে পেটের ডান দিকে উপরিভাগে, একটা কারণে, মানে ম্যাক্সিমাম রোগীরা এইভাবে আসে, ডান দিকে ব্যথা হচ্ছে, চলে আসলো একটা। আর আরেকটা গ্রুপ আমাদের কাছে আসে যে খাবার খেলে পরে পেট ভরা ভরা মনে হয়। আচ্ছা আচ্ছা, যেহেতু তার বাইলটা যেতে পারতেছে না, বাইলটা স্ট্যাগনেট হয়ে আছে, আটকে আছে, পাথরের জন্য বন্ধ হয়ে আছে, হচ্ছে না, বলো যে আমার খাবারের পরে আমার অল্প একটু খেলেই পেট ভরা মনে হয়, বিশেষ করে চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় ফ্যাটি ডায়েট করলে। আর 3 নম্বর একটা গ্রুপ আমাদের কাছে আছে যারা কয়েকবার মানে পিত্তথলিতে পাথরের জন্য কয়েকবার ব্যথা হয়েছে, কয়েকবার হাসপাতালে ভর্তি, সে জানে তার পাথর আছে, সে জানে ক্রনিক আমরা বলি ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, 3টা অনেক পুরনো হয়ে গেছে, হয়তো কোনো কারণে অপারেশন করতেছে না বা ভয় পায়, যে কোনো কারণে হোক না কেন। আর 4 নম্বর একটা গ্রুপ আমরা বলি যেটা হচ্ছে কমপ্লিকেশনের মধ্যে আমরা বলি যে গল ব্লাডারের ভিতরে পাথর থাকলে, পিত্তথলির মধ্যে পাথর থাকলে যেটা হয় যে অনেক দিন পর্যন্ত আছে, 10 বছর 15 বছর 20 বছর, তখন কিন্তু ক্যান্সার নিয়ে আমাদের কাছে পেশেন্টগুলো প্রেজেন্ট করে, পিত্তথলির জটিলতা নিয়ে আসে। রাইট। আমি কি 5 নম্বরটা একটু যোগ করতে পারি? জি। সেটা হচ্ছে যে কোনো তার সমস্যাই নেই, আলট্রাসোনোগ্রাম অন্য কোনো কারণে করেছে, তখন ধরা বললো যে তার পিত্তথলিতে চেকআপ করতে, আজকালকার অনেকে ঢাকা শহরে অনেকে বডি চেকআপ করতে যায়, এক্সিকিউটিভ চেকআপ, তখন গিয়ে দেখলো পিত্তথলিতে পাথর আছে, তখন আমাদের কাছে আসলো যে স্যার এটা ব্যাপারে কি করা যায়। অত সে টেরই পায় নাই যে তার পিত্তথলিতে পাথর হয়ে আছে। আরেকটা ব্যাপার আসে, আমি আলট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখি যে কোনো আসছে পিত্তথলিতে পাথর, মানে কোলিলিথিয়াসিস যেটাকে আমরা বলি, আবার স্লাজ অফ দ্য গল ব্লাডার, এটা কি একই জিনিস? অ্যাকচুয়ালি স্লাজটাকে আমরা বলি, যেমন আমি আমার রোগীদেরকে বুঝাই, যেমন বালুটা পাথর না,
বালু যেমন বালু পানির মধ্যে দিলে এক জায়গায় জমে থাকে, বাট আবার যখন আপনি পানি একটু নাড়াচাড়া করবেন ওটা আবার পানির মধ্যে মিশে যাচ্ছে, এটাকে আমরা বলি স্লাজ। হ্যাঁ, স্লাজটা যদি অনেক দিন পর্যন্ত মানে এক জায়গায় থাকে, পিত্তথলি তো একটা থলির মতো, ওর মধ্যে ওই বালুটা জমতে 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 একটা সময় এটা পাথরে পরিণত হতে পারে। বাট স্লাজ কিন্তু অপারেশন করার জন্য অনেক জরুরি, ইন্ডিকেটেড না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পিত্তথলির পাথর যদি কারো হয়, তার সঙ্গে কি প্রদাহ থাকতে পারে? থাকতে পারে, মানে নাও থাকতে পারে। হ্যাঁ, যদি কখন পেয়ে তার উপসর্গগুলো দৃশ্যমান হবে? প্রদাহ হলে না পিত্তথলিতে পাথর থাকলেই? না, পাথর থাকলে অ্যাকচুয়ালি তার কোনো কষ্ট থাকবে না, মানে কিন্তু প্রদাহ হলে পরে তার কমপ্লিকেশন নিয়ে আসবে। যেমন ব্যথা শুরু হলো, পেইনটা শুরু হয়, প্রদাহ থেকেই ব্যথা শুরু হয়। আর খুবই সামান্য মানে কিছু একটা ফ্র্যাকশন যারা আছে, খুবই সামান্য অংশ যাদের পাথর আছে, ওই পাথরের জন্যই তার কিছু কিছু মানে তার অস্বস্তি লাগতেছে, একটা ডিসকমফোর্ট লাগতেছে, সে আমাদের কাছে আসে, তখন দেখা যায় পিত্তথলির পাথরের জন্য হচ্ছে। অথবা যেমন আমাদের দেশে আমাদের লোকজন একটা কমন কথা আছে, গ্যাস্ট্রিক হয়েছে, সেই কথাই আমি আসছিলাম, গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের ব্যথা, আসলে কিন্তু তার পাথর আছে পিত্তথলির ভিতরে, সে হয়তো কখনো চেক করেনি, কিন্তু সে মানে সবসময় ওষুধ খেয়ে যাচ্ছে। পেপটিক আলসার যেখানে হচ্ছে পেইনটা একই জায়গায় হচ্ছে, প্রায় একই জায়গায় ব্যথাটা হয়, মানে এরকম হয়তো বছরের পর বছর ধরে অ্যান্টাসিড খেয়ে যাচ্ছে, ওমিপ্রাজল খেয়ে যাচ্ছে, সে পরে দেখা গেল যে হয়তো তার পিত্তথলিতে পাথর হয়ে আছে। হ্যাঁ, পাথর। এবং আমি অনেক দেখেছি যে অনেক দিন পর্যন্ত আসছে, হয়তো ধরেন আমার কাছে আগে 2 বছর 3 বছর আগে একবার আসছে, আমি বললাম যে আপনি অপারেশন করে ফেলেন, সে করে নেই, 3 বছর পরে যখন নিয়ে আসছে তখন ক্যান্সার নিয়ে আসছে। আমাদের হাতে এরকম রোগী এরকম রয়ে গিয়েছিল, তারপরে ক্যান্সারে টার্ন নিল। এটা কি এই ক্যান্সারটা কি এই পিত্তথলি পাথরের থাকার জন্য যে খুব ঘর্ষণ হচ্ছে বা সেই জন্যই হচ্ছে নাকি জাস্ট এইটা একটা এখন বলা হয় যে পিত্তথলির পাথর ইজ ওয়ান অফ দি কজ, মানে এই পাথরটা থাকার জন্য একটা কারণ, যেটা হচ্ছে আপনার ক্যান্সার হতে পারে। কারণ একটা ফরেন বডি, এটা তো একটা বাইরে একটা জিনিস, আপনার পিত্তথলির মধ্যে একটা সব জায়গার মধ্যে ঘষা লাগতে লাগতে ওই জায়গায় ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, ফ্রিকশন হচ্ছে। জি, সেটি। একটি পাথর কি বিপজ্জনক না অনেকগুলো পাথর বিপজ্জনক? আসলে একটি পাথর হলে অপারেশন করবেন না অনেকগুলো পাথর হলে? মানে আমরা অ্যাকচুয়ালি সংখ্যার সাথে কোনো কিছু করি না। পাথর বড় পাথর হলে পরে এই পাথরটা ভিতরেই থাকে, এটা বাইরে হয়ে আসতে পারে না। কিন্তু পাথর যদি ছোট হয় তখন কি হয়, সে পিত্তথলি থেকে বের হয়ে এসে পিত্তনালীর মধ্যে ঢুকে যায়। আচ্ছা, তখন তো তার ওই যে কমন বাইল ডাক্টের মধ্যে পাথর চলে আসলো, তখন তার অন্যরকম সিমটম বড় সমস্যাগুলো চলে আসলো। আর পাথর যদি ছোট হয়, আমার যে পিত্তথলির যে গলাটা, যেটাকে নেক বলি আমরা, ওখানে যদি পাথরটা কোনোভাবে আটকে যায়, তখন পিত্তথলিটা আস্তে, ওর ভিতরে যে পানি বা পিত্তরস যা আছে এগুলো জমে থাকে, এগুলো বেরোতে পারছে না, তখন তার ব্যথাটা কিন্তু আরো তীব্র হয়। সেই আমরা সার্জারি নিয়ে পরে কথা বলবো। ওষুধ দিয়ে কি, যেটা অনেক শাস্ত্রীয়, আমি নাম বলছি না, সেই শাস্ত্রীয় সে বলে যে আমরা ওষুধ দিচ্ছি, ওষুধ দিলে পাথর আপনার ভালো হয়ে যাবে, তো ওষুধ দিয়ে কি, সেই শাস্ত্রীয় ওষুধ দিয়ে কি পাথর ভালো করা যায়? এটা সম্বন্ধে একদম পরিষ্কার কথা হচ্ছে যে ওষুধে পাথর কখনো যাবে না। আচ্ছা, একদম অ্যালোপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি কোনো ইস্যু যাবে না, প্যাথিতে যাবে না। আমরা কি করি, আমরা একটা হচ্ছে যে যেমন আপনি জানেন যে পাথর হওয়ার জন্য কতগুলো কারণ আছে, সেই কারণের সাথে আমাদের যেমন কোলেস্টেরল বেশি হলে পাথর হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা কিছু কিছু ওষুধ পরে দিই যাতে তার কোলেস্টেরল লেভেলটা কমে যায়, কিন্তু তাতে যে পাথর হওয়াটা বন্ধ করা যাবে না। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমরা মানে এখন বলি আর কি যে পাথর ধরা পড়লেই আপনাকে এটাকে অপারেশন করা উচিত, শত্রু রাখা যাবে না। প্রফেসর ফিরোজ কবির, আরো অনেক কথা শুনবো। আমাদের আজকের আলোচনার বিষয় পিত্ত পাথর। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর শেখ ফিরোজ কবিরকে। কোনো প্যাথিতে কোনো ওষুধ দিয়ে পাথরকে গলানো যাবে কিনা? আপনি স্ট্রেট বলেছেন যাবে না, তাহলে কি উপায়টা কি? এটার জন্য যেটা হচ্ছে যে প্রথমে যখনই পাথর ধরা পড়বে, আমরা যেমন আমরা কিছু ইনভেস্টিগেশন কথা বলি, যেমন আল্ট্রাসাউন্ড খুবই কমন, খুবই কম পয়সায় করা যায় এবং সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল আছে। আপনি যদি একটা আল্ট্রাসাউন্ড করে, মানে যার উপসর্গ যে জানে না যে তার পাথর আছে, আমরা একটা আল্ট্রাসাউন্ড করলেই আমরা শিওর হতে পারি যে পাথর আছে। এখন পাথর থাকার পরে আমাদের এখন হচ্ছে যে চিকিৎসাটা কি করবো আমরা, যদি কারো প্রদাহ থাকে, পিত্তথলির প্রদাহ থাকে এবং এটা যদি মানে প্রথম শুরু হয়, আমরা বলি অ্যাকিউট কোলিসিস্টাইটিস, এটা যে 4 দিন বা 5 দিন হয়ে যায়, তখন আমরা বলি ওষুধ দিয়ে আগে আমরা ওই ইনফেকশনটাকে কন্ট্রোল করে নিব, অ্যান্টিবায়োটিক দিয়ে এবং আরো কিছু মেজার নিয়ে কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেটা বলি, আমরা ওষুধ দিলাম, মুখে খাবার বন্ধ রাখলাম, স্যালাইন দিলাম, দিয়ে তার ওই ইনফেকশনটা কন্ট্রোল করলাম। কন্ট্রোল করার পরে আমরা বলি যে আপনি 2 সপ্তাহ পরে বা 4 সপ্তাহ পরে আপনি আসলে আমরা তখন আপনাকে অপারেশন করে দিব। এটা একটা ব্যাপার। আর যার কোনো প্রদাহ নাই, তখন তাকে আমরা মানে অপারেশন করেই এই পাথরকে সরিয়ে দিতে পারি। আচ্ছা,
অপারেশনটা কি সিস্টেম? আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা জুনিয়র ডাক্তার ছিলাম, ওটিতে কাজ করেছি, মনে আছে, বড় বিশাল একটা ইনসেশন দিয়ে। এখন কি বড় ছিল, বিগ সার্জন, বিগ ইনসেশন। আসলে এখন আমরা দুভাবেই করতে পারি। আমরা নরমালি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি। আপনি জানেন যে ল্যাপারোস্কোপিতে সুবিধা সব ফুটো করে করি আমরা, রোগীর জন্য সুবিধা হয়। রোগী হাসপাতালে 2 দিন থাকে, খুব ম্যাক্সিমাম 2 ডেজ, আমরা একদিন পরেও ছেড়ে দেওয়া যায়। আর যেখানে যে ফুটো করা খুবই ছোট, এটা কসমেটিক্যালি দেখতেও খুব সুন্দর লাগে, কোনো দাগ থাকে না, আর রোগী খুব তাড়াতাড়ি তার কাজে ফিরে যেতে পারে। আর যদি কোনো কারণে এমন হয় যে 5% ক্ষেত্রে আমরা দেখছি যে ল্যাপারোস্কোপি করা যায় না। আচ্ছা, যেমন ইনফেকশন হয়ে আছে, অনেক দিন পর্যন্ত ইনফেকশন হতে হতে এমন একটা অবস্থা আছে যে আপনি মানে করা যাচ্ছে না। করা যাবে, কিন্তু চান্স অফ মানে ওই রোগীর ক্ষতি হতে পারে, এই জন্য আমরা তখন এটাকে অপারেশন করে দিতে পারি। আচ্ছা, এখানে একটু জিনিস একটু বলে রাখি, যেমন অনেক সময় রোগীরা আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনি তো পিত্তথলি সহ নিয়ে আসলেন, সেটি তো কিডনি তো নিয়ে আসে না। আচ্ছা, আমি বুঝে বলি যে দেখেন, কিডনির পাথরটা, আমরা কিডনি যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল অর্গান, কিডনির পাথর নিয়ে আসি, কিন্তু এমন না যে কিডনি একবার পাথর হলে আবার হতে পারে, তা না। কিন্তু গলব্লাডার এমন একটা জায়গা যেখানে পানিটা জমা থাকে, পিত্তরসটা জমা থাকে, যার ফলে ওইখানে কিন্তু ওই তলানি পরে আবার পাথর হতে পারে। সুতরাং সারা বিশ্বেই নিয়ম একটাই যে পিত্তথলিটাকেই নিয়ে আসা, পিত্তথলিটাকে পুরোটাই তুলে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে আর আপনার পাথর হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এখন যে পিত্তথলি যে পুরোটা নিয়ে আসলেন, অনেকেই আমাকে প্রশ্ন করে, নিশ্চয়ই আপনি সবসময় প্রশ্ন মানে খান, সেটা হচ্ছে যে আমি তো তাহলে চর্বিযুক্ত খেতে পারবো না, আমি তো আর কাচ্চি বিরিয়ানি খেতে পারছি না। এটা কি এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে পিত্তথলি নিয়ে আসার পরে যেটা বলি, আমরা 1 মাস রোগীকে বলি যে আপনি 1 মাস আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলবেন। বিধিনিষেধ হচ্ছে যে আপনি 1 মাস চর্বি জাতীয় খাবার খাবেন না, আপনি নর্মাল খাবার, শাকসবজি বেশি করে খাবেন, সবকিছু খাবেন, 1 মাস এটা করবেন। 1 মাসের মধ্যে ফ্যাটি ডায়েটটা অ্যাভয়েড করুন। 1 মাসের মধ্যে যেটা হয় যে শরীর তার যে পিত্তনালীটাকেই একটু মোটা করে দেয়, যাতে ওই পিত্তরসটা এমনিতে পিত্তনালীর ভিতর দিয়ে যাবে, কিন্তু অটোমেটিক্যালি পিত্তনালীটা আগের চাইতে একটু মোটা হয়ে যায়, যাতে ওই রসটা পিত্তনালী দিয়ে চলে আসে। তার এরপর 1 মাস পর তার চর্বি জাতীয় খাবার খেতে কোনো সমস্যা নেই। পিত্ত তো তৈরি হচ্ছে লিভার থেকে। আরেকটা ব্যাপার প্রফেসর ফিরোজ কবির, সেটা হচ্ছে যে আমি একজন রোগীকে জানি, তার হাই ডায়াবেটিস। তো ডায়াবেটিস পরে ধরা পড়লো, যখন তার গলব্লাডারের পাথর ধরা পড়লো, তো ডায়াবেটিস থাকাতে তার বিশাল ইনফেকশন, এমপাইমা হয়ে গেছে, এবং এটা প্রচণ্ড জটিলতা। আগে তার পুজ কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে তারপর তার অপারেশন করতে হলো। এই ধরনের রোগী কেমন পাচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে এই ব্যাপারে একটু বলি যে প্রথম কথা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টে কিন্তু পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায় কিছুটা। আর নাম্বারটা হচ্ছে, আমরা ডায়াবেটিক পেশেন্টে যেটা হয় যে ওদের ব্যথা কম থাকে, পেইন সেনসেশন অনেক কমে যায়। যেমন অন্য রোগী হয়তো অল্প একটু ইনফেকশনই সে ব্যথার জন্য আমাদের কাছে চলে আসে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টে ব্যথা কম, এবং ওই যে তার পিত্তথলির ভিতরে ইনফেকশন হয়ে, পুজ হয়ে, এমপাইমা হয়ে, মানে খুবই খারাপ অবস্থা। আমি পেশেন্ট পেয়েছি, আমার হাতে পেয়েছি, গলব্লাডার বাস্ট হয়ে গেছে, তারপর সে আমাদের কাছে আসছে। মানে সে যখন বাস্ট হয়ে গেছে তার আগে সে ঠিকই ব্যথা পেয়েছে, কিন্তু আগে তার কোনো ব্যথা ছিল না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যদি ল্যাপারোস্কোপিক্যালি আমরা করার চেষ্টা করি, আমরা যেটা করি যে আমরা ফুটো করে আগে পুজটাকে বের করে নিয়ে আসি, তারপরে আমরা ওই মানে গলব্লাডারটাকে কেটে, মানে ল্যাপারোস্কোপি করে আগে পুজটা বের করে নিয়ে, ওই পুজ বের করার জন্য আলাদা কিছু সাকান মেশিন ল্যাপারোস্কোপিক আছে, যেগুলো দিয়ে আমরা বের করে ফেলি, তারপর আমরা করে ফেলি। যদি কোনো কারণে এমন হয় যে না, আমি মানে গলব্লাডার এত বড় মোটা হয়ে গেছে, আরো এমপাইমা হয়ে গেছে, বেশি হয়েছে, তখন হয়তো পেট কেটে অপারেশন করতে হয়। আচ্ছা আচ্ছা। ডায়াবেটিক পেশেন্টরা খুবই ভালনারেবল, এবং এদের যদি পিত্তথলি পাথর থাকে, আমি বলবো যে আপনারা সুযোগ মতো অপারেশন করে ফেলবেন। জি, অনেকেই আছে, একটা ট্রেন্ড ছিল, আপনি যদি আগে আলোকপাত করেছেন, যে পাথর আছে, ঠিক আছে, লেট দেয়ার, এটা ডিস্টার্ব করার দরকার নেই। একটা স্কুল অফ থটস ছিল, আগের সময় ছিল নিশ্চয়ই। এখন কি এটা চেঞ্জ হয়ে গেছে? এখন যেমন বলা হয় যে পিত্তথলি পাথর মানে যার আছে, প্রেজেন্ট আছে বা পিত্তথলিতে, সেটা বলা হয় যে 75% ক্ষেত্রেই দেখা যায় যে এটা ক্যান্সার হতে পারে। এই জন্য আগে যেমন বলা হতো যে যদি পিত্তথলি পাথর আছে, যদি আপনার কোনো প্রদাহ না হয়, ইনফেকশন হয়, তাহলে অপারেশন করার দরকার নেই। বাট এখন বলা হয় যে পাথর থাকা একটা ফরেন বডি আপনার শরীরের মধ্যে আছে, এটাকে আপনাকে রিমুভ করে ফেলা উচিত। সেটি যেহেতু পরবর্তীকালে এমন একটা রোগ হচ্ছে যেটা আমাদের আসলে চিকিৎসা আমাদের হাতের মধ্যে থাকছে না। এটাই। আর যদি কেউ অপারেশন না করে, আপনি বলেছেন ক্যান্সার আর একটা কমপ্লিকেশন, আর যদি ছোট পাথর থাকে, তাহলে কি কমন বাইল ডাক্ট দিয়ে প্যানক্রিয়াসে ঢুকে যেতে পারে? হ্যাঁ, প্যানক্রিয়াসে যেতে পারে। যেটা হয় যে এই গলব্লাডারের পাথর, পিত্তথলির পাথর কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্যানক্রিয়াসের প্রদাহ, অগ্নাশয়ের প্রদাহ। এটা খুব ইম্পর্টেন্ট, প্যানক্রিয়াটাইটিস যেটা হবে, এবং সেটা কিন্তু খুবই খারাপ একটা রোগ।
কারণ প্যানক্রিয়াটাইটিস যাদের একবার হয়েছে সে বোঝে কেমন ব্যথা এবং এটা হচ্ছে যে কন্টিনিউয়াস। এটা কি সার্জিক্যাল ইমার্জেন্সি না মেডিকেল ইমার্জেন্সি? এটা কিন্তু সার্জিক্যাল ইমার্জেন্সি। আমরা বলি যে যদি পাথর, যেমন একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য পাথর, পিত্তথলির পাথর হচ্ছে আপনার 1 নম্বর কারণ, আর বিদেশে হচ্ছে অ্যালকোহল। বিদেশি পেশেন্টের জন্য অ্যালকোহল হচ্ছে কারণ একটা। তা আমরা বলি যে প্যানক্রিয়াটাইটিস হলে পরে যদি তার পিত্তথলিতে পাথর থাকে, ওই সেটিংয়ে ওই হাসপাতালে থাকা অবস্থায় সেজন্য এই অপারেশনটা করে যায়। আচ্ছা আচ্ছা। কারণ এটা এত একবার আপনি হয়তো প্রদাহ কমালেন, অ্যান্টিবায়োটিক দিলেন, ভালো হয়ে গেল, কিন্তু পাথর থাকার জন্য তার আবার এই ইনফেকশন হতে থাকবে, মানে পাথর তো রয়ে যাচ্ছে। তো এই আপনি বলেছেন যে আলট্রাসোনোগ্রাম করে নির্ণয় করার সময়, যদি আলট্রাসোনোগ্রাম করে নির্ণয় না করা যায়, আর কি কোনো ফার্দার প্রসিডিউর? আলট্রাসোনোতে যদি একটু ভালো মানে সোনোলজিস্ট কিংবা ভালো মেশিন হয়, খুবই ইজিলি এটা দেখা যায়। হয়তো অনেক সময় একটু কনফিউশন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে বলি, যে আপনি সিটি স্ক্যান করেন। আরও কিছু কিছু পরীক্ষা আছে, যেমন এমআরসিপি একটা পরীক্ষা আছে, এমআরসিপি এমআরআই এর মতো একটা পরীক্ষা, এটা করলে পিত্তথলি, পিত্তনালী, পাথর সবকিছুই দেখা যায়। আরেকটা হচ্ছে, যেহেতু পেপটিক আলসারের যে মানে যেসব লক্ষণ হয়, অনেক সময় গলব্লাডারের পাথরের একই রকম লক্ষণ হয়, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য করা যেতে পারে? পার্থক্য করা যায়, যেমন ক্লিনিক্যালি হচ্ছে যে ব্যথাটা, যেমন আমরা বলি যে আমাদের একটা সাইন আছে, মারফিস সাইন। মারফিস সাইন হচ্ছে আমরা যখন রোগীকে পরীক্ষা করি, তখন রোগীকে যদি আমরা কোন ডান দিকে তার টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ একটা জায়গা আছে, সেখানে চাপ দিয়ে ধরে রাখি, রোগী শ্বাস বন্ধ করে দেয়। আচ্ছা, এটা কিন্তু আপনার ওই পেপটিক আলসার হবে না। আর সিমটমের মানে সাইনের, এটা তো সাইনের মধ্যে, সিমটমের বলছি রোগী বলবে যে যাদের পেপটিক আলসার আছে তার 2 ধরনের ব্যথা বলে, একটা হচ্ছে খালি পেটে ব্যথা, আর একটা বলে খাবার পরে ব্যথা। কিন্তু গলব্লাডারের সাথে খাবারের সাথে সম্পর্ক কিন্তু খুবই কম, চর্বি জাতীয় খাবার খেলে পরে তার ব্যথা শুরু হবে। আরেকটা কি যোগ করা যায় না, যে পিছনে টিপ অফ দ্য স্ক্যাপুলার আছে, পিছনে যে ব্যথাটা যায় সেটা কিন্তু গলব্লাডারের ব্যথা, সেটা হবে, পেপটিক আলসারের ব্যথা না। পেপটিক আলসারের ব্যথা সাধারণ। এখন এই মানে অনেক সময় এই যে যদি অনেক দেখা যায় নিউমোনিয়া হয়েছে, মানে নিচের দিকে বেজাল নিউমোনিয়া, সেখানেও তো কনফিউশন থাকে। হ্যাঁ, যেহেতু আমরা ওই অপারেশন করার আগে আমরা সমস্ত সিস্টেমগুলোকে একবার পরীক্ষা করে নিই, যেমন তার লাংস ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা। এই পরীক্ষাগুলো করার সময় কিন্তু আমরা আরো ক্লিয়ার হয়ে যায় তার অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটি। প্রফেসর ফিরোজ কবির অনুষ্ঠানে এসেছেন। এই পিত্তথলির পাথর বা পিত্ত পাথর, এটা তো আপনি প্রথমেই একেবারে শুরুতে বলেছেন, যেটা আজকাল বেশ প্রচলিত একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। একটা সময় ছিল বিশেষ এফ কতগুলোতে, ফিমেল ফার্টাইল, এখন অনেকের মধ্যে, শিশুর মধ্যেও এটা দেখা যাচ্ছে, প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা উচিত? খাবার দাবারের ব্যাপারে চেঞ্জ করা উচিত। অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বৈশাখী টেলিভিশনের সকল কলাকুশলী সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ইম্পালস হসপিটাল 304/E, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট impulsehospitalbd.com, হটলাইন 0171-501-6727। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।